কখনো গৌতম আদানি, কখনো আবার রামদেব বালকৃষ্ণ জুটি। মোদী সরকারের এই অমৃতকালে কোন মহাপুরুষটা যে বেশি অমৃত খাচ্ছে তা নিয়ে রীতিমতো গবেষণা চলতেই পারে। বিহারের ভাগলপুরে গৌতম আদানি একর পিছু 1 টাকা লিজে 10 লক্ষ গাছসহ 1000 একর জমি হাতিয়ে নিয়েছে একেবারে 33 বছরের জন্য। এই খবরটি আমার চ্যানেলেও আপনারা দেখেছেন। আর রামদেব বালকৃষ্ণ জুটির নজর আবার উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায়। আজকের এই এপিসোডে সেই অপূর্ব আখ্যান আপনাদের সামনে এনে রামদেব বাবার মহিমা কীর্তন করব। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন উত্তরাখণ্ডের বিজেপি সরকার কিভাবে একেবারে জলের দরে এদের হাতে জমি তুলে দিচ্ছে, আর তা করছে নিজেদের ক্ষতি স্বীকার করেই। আর কত টাকার সেই ক্ষতি? সরকার নিজের আয় কমিয়ে এদের এত দুধে ভাতে থাকার সুযোগ দিচ্ছে কেন? সরকারের ক্ষতি হলে কর্পোরেটের আয় বাড়লে কি দলের তহবিল মজবুত হয়? ক্ষতির টাকার অঙ্কটা শুনলেই বুঝতে পারবেন সর্ষের মধ্যে থাকা ভূতরা কিরকম তাণ্ডব নৃত্য শুরু করেছে দেশ জুড়ে। আর কেন এর আগেও নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বালকৃষ্ণ রামদেব জুটির যত কাণ্ড এবার উত্তরাখণ্ডে। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে বিষয়টি পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। উত্তরাখণ্ড সরকারের পর্যটন উন্নয়ন বোর্ড বা ইউটিডিবি 2022 সালের ডিসেম্বরে উত্তরাখণ্ডের মুসৌরির জর্জ এভারেস্ট এস্টেটের জন্য টেন্ডার ঘোষণা করেছিল। এর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল জর্জ এভারেস্টের স্মৃতি বিজড়িত এই সুন্দর এবং ঐতিহাসিক স্থানটিকে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটি শোপিস প্রকল্প হিসেবে উন্নয়ন করা হবে। এর মাধ্যমে 142 একর জমিতে পার্কিং, চলার ব্যবস্থা, হেলিপ্যাড, 5টি কাঠের কুটির, ক্যাফে, 2টি মিউজিয়াম এবং একটি অবজারভেটরি নির্মাণ করে পর্যটকদের আকর্ষণ করা হবে এবং রাজ্যের পর্যটনকে আরও মজবুত করে তোলা হবে। টেন্ডার পাওয়া কোম্পানিকে প্রতি বছর সরকারকে 1 কোটি করে টাকা কনসেশন ফি বাবদ দিতে হবে। এই লিজ হবে 15 বছরের। এই টেন্ডারে অংশ নেয় 3টি কোম্পানি। পরে জানা যায় এই 3টি কোম্পানির মালিকই আসলে একজন। তিনি 3টে কোম্পানি খুলে দরপত্র দিয়েছেন, আর সরকার তা জানতে পারেনি বা জানার চেষ্টাও করেনি। কে এই কোম্পানির মালিক? তিনি হলেন আচার্য বালকৃষ্ণ। বালকৃষ্ণ হলেন পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বাবা রামদেবের ঘনিষ্ঠ সহযোগী। রামদেবের পরিচয় অবশ্য দর্শকদের কাছে আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ তিনি একাই 100। পতঞ্জলিতে বালকৃষ্ণের 98.5% শেয়ার রয়েছে, আর রামদেবের সরাসরি কোনো শেয়ারই নেই। এর থেকেই বুঝে নিন দুজনের তালমিলটা কতটা মজবুত। তা সবই যদি বালকৃষ্ণের হয়, তাহলে রামদেবের আছেটা কি? শেয়ার না থাকলেও রামদেবী যে পতঞ্জলির আসল মালিক তা একটা শিশুও জানে। তার আছে প্রবল রাজনৈতিক প্রভাব এবং ধর্মের সঙ্গে স্বদেশী টদেশী মিশিয়ে এক মিক্সচার তৈরি করে তা বিক্রি করার ক্ষমতা। মোদী ও তার দলের বড় প্রচারকও রামদেব। বালকৃষ্ণের প্রসঙ্গ উঠতেই রামদেবের প্রসঙ্গটা একটু বলে নিতে হলো। তার কারণ উত্তরাখণ্ডে যে জমি কেলেঙ্কারি হয়েছে সেখানে সরাসরি বালকৃষ্ণের নাম এবং তার সংস্থার নাম জড়িয়ে গেছে। এখানেও রামদেবকে কিন্তু কাগজ কলমে পাওয়া যাবে না, যেমন পাওয়া যায় না পতঞ্জলিতে। তাই কাগজ কলমে বালকৃষ্ণই রাজাস অ্যারোস্পোর্টস এবং অ্যাডভেঞ্চার্সের মতো ব্যবসায়িক প্রকল্পের মালিক। অথচ অভিযোগ এই সংস্থার টপ টু বটম জড়িয়ে রয়েছেন রামদেব স্বয়ং। পতঞ্জলিকে জড়িয়ে রামদেবের নানান কীর্তি গত কয়েক বছর ধরে আমরা দেখেছি। সেসব বিষয় পরে আসব, তার আগে মূল বিষয়টিতে একবার নজর দেওয়া যাক। উত্তরাখণ্ডের মুসৌরিতে জর্জ এভারেস্ট স্টেট নামের হেরিটেজ ট্যুরিস্ট স্পটের ল্যান্ড ডিলের প্রকল্পটি পেয়েছে বালকৃষ্ণের কোম্পানি। আর এই টেন্ডার বিল্ডিংয়ে কোন কোন কোম্পানি ছিল? ছিল প্রকৃতি অর্গানিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভারুয়া অ্যাগ্রি সায়েন্স প্রাইভেট লিমিটেড এবং রাজাস অ্যারোস্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। আর মজার ব্যাপার, এর মধ্যে
প্রকৃতি অর্গানিক্স এবং ভারুয়া এগ্রিতে বালকৃষ্ণের শেয়ার 99%। আর যে সংস্থা এই ডিল হাতিয়ে নিয়েছে জলের দরে, সেখানে বালকৃষ্ণের শেয়ার 25%। কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখা গেল ওই সংস্থায় বালকৃষ্ণের শেয়ার বেড়ে প্রায় 70% গিয়ে দাঁড়িয়েছে। আর তারপরেই শুরু হয়ে যায় এক ম্যাজিক। এই কোম্পানির টার্নওভার 23-24 অর্থ বছরে ছিল প্রায় 9,82,00,000 টাকা, যা আগের বছরের তুলনায় 1,213% বৃদ্ধি। সরকার নিজের ক্ষতি করে কতটা জলের দরে ওই হেরিটেজ জমি বালকৃষ্ণকে দিয়েছে তা বোঝার জন্যে গত 3 বছরে ওখানে পর্যটকদের যাওয়ার সংখ্যা এবং ব্যবসায়িক হিসেব দেখতে হবে। এই জায়গায় প্রকল্পের শুরু থেকে মানে 22-23 নভেম্বর থেকে 24 সাল পর্যন্ত মোট 2,20,000 জন পর্যটক গিয়েছেন। মানে বছরে গড়ে 1 লক্ষেরও বেশি পর্যটক এসেছেন ওই স্পটে। কিন্তু রাজ্য পর্যটন বিভাগ রাজাস অ্যারোস্পোর্টস এবং অ্যাডভেঞ্চার্স কোম্পানিকে 15 বছরের জন্য অপারেশন চালানোর অধিকার দিয়েছে। আর এর বিনিময়ে তারা সরকারকে প্রতি বছর 1 কোটি টাকা করে দিচ্ছে। চুক্তি অনুযায়ী এই ফি প্রতি বছর 3% করে বাড়বে। আর সরকারের ঘাড়ে বন্দুক রেখে বালকৃষ্ণের কোম্পানির মুনাফা আকাশ ছোঁয়া হয়েছে। কিন্তু কার লাভের জন্য? সরকারের তো নয়। একটি কর্পোরেট লাভ করবে আর সেই লাভের একটি অংশ ঘুরপথে কারো কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। না হলে কেন এই প্রকল্প এভাবে এরকম বিচিত্র টেন্ডার করে তুলে দেওয়া হলো শাসক ঘনিষ্ঠ বালকৃষ্ণ বা বলা যায় তার গুরুর হাতে? পুরো বিষয়টা একটু চেনা চেনা লাগছে না? একেবারে হুবহু এরকম জমি কেলেঙ্কারির ঘটনাই তো একেবারে সম্প্রতি বিহারে ঘটেছে। বিহারের ভাগলপুর জেলার পীরপৈন্তিতে আদানি পাওয়ার লিমিটেডকে 2400 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৈরির জন্য 1050 একর জমি 33 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, যার ভাড়া প্রতি একরে মাত্র 1 টাকা। এই জমির মধ্যে প্রায় 10 লক্ষ আম, লিচু, সেগুন ইত্যাদি গাছ রয়েছে এবং এটা মূলত কৃষি জমি। কংগ্রেসের অভিযোগ অনুসারে এটা বন্ধুকে মোদির উপহার। বিহারে 1 টাকা একর জমি, উত্তরাখণ্ডে 30,000 কোটি টাকার ব্যবসা, বছরে 1 কোটিতে দিয়ে দেওয়া। সরকারের এমন কাণ্ড কারখানা যে সমস্ত সংস্থাকে সঙ্গে নিয়ে তাদের ইতিহাস কিন্তু বারে বারেই নানা রকম কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে, দেশে এবং বিদেশে। এই চ্যানেলে আদানি প্রসঙ্গে আমি বহুবার বলেছি। আজ বালকৃষ্ণ এবং রামদেবের কথা একটু বলা যেতে পারে। একেবারে হুবহু উত্তরাখণ্ডের জমি কেলেঙ্কারির মতো আরও একটি কেলেঙ্কারিতে কিন্তু ফেঁসে রয়েছেন পতঞ্জলির 2 মাথা রামদেব এবং বালকৃষ্ণ। এবং ওই কেলেঙ্কারি কিন্তু এদেশে নয়, পড়শি দেশ নেপালে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তদন্তমূলক প্রতিবেদন থেকে জানা গেছে 2008 সালে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে নিজেদের দেখিয়ে পতঞ্জলি নেপালের কাভরে জেলায় প্রায় 400 একর জমি জলের দরে কিনতে গিয়েছিল। পরে বিতর্কের জন্য এটি ধামাচাপা পড়লেও 2025 সালে এটি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই প্রকল্পটা কি? পতঞ্জলি যোগপীঠ নেপাল নামের একটি নন প্রফিট অর্গানাইজেশন 2008 সালে রেজিস্টার হয়েছে। এর মালিকানায় রয়েছেন রামদেব, আচার্য বালকৃষ্ণ এবং আরও কয়েকজন নেপালি ইন্ডিয়ান মেম্বার, যেমন শালিগ্রাম সিং, রাজেন্দ্র সিং ইত্যাদি। এরা কাভরে জেলায় প্রায় 400 একর জমি কিনতে চেয়েছে আয়ুর্বেদিক ইউনিভার্সিটি, রিসার্চ সেন্টার, যোগা হল, মেডিসিন ফ্যাক্টরি, হার্বাল ফার্মিং এবং কাউ ফার্মিংয়ের জন্য। 2010 সালের 1 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল সরকারের জমি কেনার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়ে এই জমি বিক্রি অনুমোদন করেন। কিন্তু অভিযোগ ওঠে এটা বেআইনি, কারণ নেপালে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে এত জমি কেনা যায় না। আর এখানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা ভুল ব্যবহার করে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মানে জমির দাম অনেক বেশি কিন্তু দেশকে কম দাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। নেপালের তদন্তকারী সংস্থা CIA চায় এর কড়া শাস্তি হোক। কি সেই শাস্তি? 13 বছরের জেল আর 185.5 মিলিয়ন নেপালি রুপিয়া, মানে ভারতীয় টাকায় প্রায় 115 কোটি টাকা ক্ষতিপূরণ। এরপর এই বছরের 18 মে CIA
রামদেব এবং বালকৃষ্ণকে সমন পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তারা যাননি। পতঞ্জলির তরফে উত্তর গেছে নেপালে পতঞ্জলির অপারেশন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে চলে, আর নেপালের এই দুর্নীতির জন্য স্থানীয় প্রতিনিধি রাজেন্দ্র সিংই দায়ী। 23 মে মাসে পার্লামেন্টারি কমিটি কেসটা সিআইএ এর হাতে দেয়। এরপর এই বছরের 5 এবং 6 জুন সিআইএ স্পেশাল কোর্টে 93 জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে, যার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল মূল অভিযুক্ত। কিন্তু এ থেকে রামদেব এবং বালকৃষ্ণ ছাড়া পেয়ে যান, আর তখনই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে যারা মূল দুর্নীতির কেন্দ্রে ছিল তাদেরই ছাড় দেওয়া হয়েছে। আর এই মামলার জেরে মাধব নেপালের এমপি পদও বাতিল হয়ে যায়। এ তো গেল নেপালের ব্যাপার। ভারতেও করোনার সময় নিজের তৈরি আয়ুর্বেদ ওষুধকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জড়িয়ে মিথ্যে প্রচার, অ্যালোপ্যাথি চিকিৎসকদের নিয়ে বিরূপ মন্তব্য, নিজের সংস্থার তৈরি শরবতের বিজ্ঞাপন করতে গিয়ে সাম্প্রদায়িক ঘৃণাভাষণ ইত্যাদি করে বারবার বিতর্কে জড়িয়েছেন রামদেব। সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চেয়ে মিথ্যা বিজ্ঞাপন তুলে নিতেও হয়েছে। নিজের তৈরি ওষুধ নিয়েও সরকারি নিষেধাজ্ঞায় জড়িয়েছেন তিনি, কিন্তু কোথাও তেমন কোনো বড় বিপদে পড়তে হয়নি রামদেবকে, একেবারে আদানিদের মতোই। আর এরাই কি এখন সরকারের লাভের সব প্রকল্পগুলি হাতিয়ে নিয়ে ধনী থেকে আরো ধনী হচ্ছে? কমেন্ট বক্সে আপনার জবাব জানাবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।